গভীর চিন্তা ও বিস্ময় নিয়ে বাড়ি ফিরলেন প্রফেসর। অবিনাশবাবুর কাছে এই প্রথম তাকে নতি স্বীকার করতেই হলো। প্রফেসরের বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার আগে ভদ্রলোক বেশ শ্লেষের সঙ্গেই বলে উঠলেন, পুঁথিগত বিদ্যার দৌড় তো দেখলাম মশাই। 20 বছর ধরে অ্যাসিড ম্যাসিড ঘেটে হাত টাত পুড়িয়ে তো বিস্তর নাজেহাল হলেন। এইসব ছেলে খেলা বন্ধ করে আমার সঙ্গে আলুর চাষে নেমে পড়ুন। পরের দিন প্রফেসরের আর নিজের কাজে মন বসছে না। মন চলে যাচ্ছে বারবার ওই শ্মশান ঘাটে শিমুল গাছের দিকে। দুদিন কোনো রকমে নিজেকে সামলে রেখে তৃতীয় দিনের দিন চললেন আবার সাধু দর্শনে। তার পরের দিনও আবার গেলেন। প্রথম দিনে কুকুর ও দ্বিতীয় দিনে একটি চন্দনাকে কঙ্কাল অবস্থা থেকে পুনরুজ্জীবন পেতে দেখলেন। কুকুরটা নাকি পাগল হয়ে মরেছিল। জ্যান্ত হবার সঙ্গে সঙ্গেই মতি ধোপার পায়ে এক কামড় বসিয়ে দিল। আর চন্দনাটা শটান শিমুল গাছের মগডালে উঠে রাধা কিষেন বলে ডাকতে আরম্ভ করলো। প্রফেসর অত্যন্ত বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরলেন। তার যথাসাধ্য চেষ্টা করেও মন্ত্রটার কোনো কুলকিনারা করতে পারলেন না। অথচ ওদিকে দন্তস্ফুট করে বিশ্লেষণ করলে হয়তো রহস্যের কিছুটা সমাধান হতে পারত। পরের দিন বিকেলের দিকে ভাবতে ভাবতে প্রফেসরের মাথায় এক ফোন দিয়ে এলো, যেটার চমৎকারিত্ব তিনি নিজেই তারিফ না করে পারলেন না। প্রফেসরের তো রেকর্ডিং যন্ত্র রয়েছে, এই দিয়ে কোনো রকমে লুকিয়ে মন্ত্রটাকে রেকর্ড করে রাখা যায় না? আলবাদ যায়, এবং সেটা করতে হবে এক্ষুনি, শুভস্য শীঘ্রম। সাধু বাবা কোন দিন অন্তর্ধান হবে তার কি ঠিক আছে? পরদিন অমাবস্যা। প্রফেসরের রেকর্ডিং যন্ত্রের মাইক্রোফোনটি আকারে একটি দেশলাইয়ের বাক্সের মতো। তার সঙ্গে একটা লম্বা তার জুড়ে মাঝরাতে গেলেন শ্মশানঘাটে শিমুল গাছের কাছে। গিয়ে দেখেন সাধু বাবার খ্যাতি এমনই ছড়িয়েছে যে এত রাত্রেও জনা 30 লোক গাছটার নিচে অর্থাৎ সাধু বাবার নিচে জটলা করে রয়েছে। এতে একদিক দিয়ে প্রফেসরের কাজের সুবিধেই হলো। প্রফেসরও ভিড়ের মধ্যে মিশে গিয়ে গাছের গুড়িটাকে ভক্তি ভরে প্রদক্ষিণ করার ভাব করে এক ফাঁকে টুক করে গুড়ির একটা ফাটলের ভিতর মাইক্রোফোনটাকে ঢুকিয়ে দিলেন। তারপর তারের অন্য মুখটা গাছ থেকে প্রায় 20 গজ দূরে একটা কেয়া ঝোপের পিছনে লুকিয়ে রেখে দিলেন। পরদিন হনুমান মিশ্রর একটা ছাগল জ্যান্ত করার সময় সেই যন্ত্রে সাধু বাবার মন্ত্রটি রেকর্ড হয়ে গেল। যন্ত্রটি হাতে নিয়ে সন্ধ্যের দিকে যখন চোরের মতো প্রফেসর বাড়ি ফিরলেন, তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। প্রহ্লাদকে গরম কফি বানানোর আদেশ দিয়ে তিনি ল্যাবরেটরিতে ঢুকলেন। 2-1 ঝলক বিদ্যুতের চমক ও কিছু মেঘ গর্জনের পর বৃষ্টির বেগ বেড়ে উঠল। প্রফেসর জানলাগুলো বন্ধ করে দিয়ে রেকর্ডারটা টেবিলের উপর রেখে তারটা দেয়ালের প্লাগে লাগিয়ে দিলেন। তার মতলব ছিল প্রথমে সাধারণ স্পিডে মন্ত্রটা বার কয়েক শুনে তারপর অর্ধেক স্পিডে সেটাকে চালানো হবে। তাহলেই মন্ত্রটা পরিষ্কারভাবে ধরা পড়বে। বিজ্ঞানের কাছে এইখানেই ত্রিকালজ্ঞ সাধু বাবাকে পরাজয় স্বীকার করতেই হবে। সদ্য আনা গরম কফিতে চুমুক দিয়ে রেকর্ডারের সুইচটা টিপে দিতেই বাদামি রঙের ম্যাগনেটিক টেপ ঘুরতে শুরু করলো। বলো হরি হরি বল। মনে পড়ল সাধু বাবার মন্ত্রোচ্চারণের কিছু আগেই একটি মোড়া এসে পৌঁছেছিল শ্মশান ঘাটে। এ তারই শব্দ। তারপর এলো শেয়ালের ডাক, তারপর এই সেই তক্ষকের ডাক, এইবার সেই মন্ত্র। এই তো সেই তীক্ষ্ণ স্বর, সেই বিদ্যুৎ বেগে বিড়বিড়নি, ঠিক কানে যেমনটি শুনেছিলেন অবিকল সেই রকম। কিন্তু এ কি? যন্ত্র হঠাৎ থেমে গেল কেন? আর এই বিকট অট্টহাসি কার? এ তো প্রফেসরের রেকর্ড করা কোনো হাসির শব্দ নয়, এ তো তার ঘরের পাশেই। প্রফেসরের চোখ চলে গেল পূবের জানালার দিকে। জানালার বাইরে আম বাগান এবং বাগানে গোলঞ্চ গাছ। বিদ্যুতের এক ঝলক আলোয় দেখলেন সেই গোলঞ্চ গাছের ডাল থেকে ঝুলে আছে শ্মশানের সেই সাধু বাবা। তার হিংস্র দৃষ্টি
প্রফেসরের রেকর্ডার যন্ত্রের উপর নিবদ্ধ। ব্যাপারটা প্রফেসরের কাছে এতই অস্বাভাবিক মনে হলো যে তিনি ভয় না পেয়ে সোজা জানালার কাছে গিয়ে সেটাকে এক ঠেলায় খুলে দিলেন। কিন্তু কোথায় সে সাধু বাবা? গাছ রয়েছে, গাছের পাতা বৃষ্টির জলে চিকচিক করছে, কিন্তু সাধু বাবা উধাও, অদৃশ্য। ভুল দেখলেন প্রফেসর? কিন্তু চোখ, কান দুই একসঙ্গে এমন ভুল করতে পারে? হাসিও যে শুনলেন সাধু বাবার। গলার স্বর তো চেনা হয়ে গেছে এই 3 দিনে। যাকে ভেলকিই হোক আর সত্যিই হোক, চলেই যখন গেছে তখন আর ভেবে লাভ কি? তার চেয়ে বরং যন্ত্রটা চালানোর চেষ্টা করা যাক। আশ্চর্য, এবার সুইচ টিপতেই যন্ত্র চলতে শুরু করলো। কিন্তু শ্মশানের সেই শব্দ কোথায় গেল? মন্ত্রের বদলে এই বিকট হাসি রেকর্ড হয়ে গেল কি করে? বাধ্য হয়েই মনে মনে স্বীকার করতে হলো যে কোনো অলৌকিক শক্তির বলে সাধু বাবাজি তার গোপন অভিসন্ধির কথা টের পেয়ে প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়েছেন। সঞ্জীবনী মন্ত্রটি আয়ত্ত করার আর কোনো উপায় নেই। পরদিন অবিনাশবাবু এসে বললেন, শিমুল গাছে টুলেট টাঙানো রয়েছে, দেখে এলুম। সাধু বাবা পগার যেমন আকস্মিকভাবে এসেছিলেন তেমনই আকস্মিকভাবে চলে গেছেন সাধু বাবা। রেখে গেছেন শুধু তার বিকট হাসি আর পুনরুজ্জীবন প্রাপ্ত কিছু পাখি আর জানোয়ার। আরেকটা জিনিসকে সাধু বাবার দান বলেই বলা যায়, সে হলো হাড় সম্পর্কে প্রফেসরের অনুসন্ধিৎসা। হাড়ের নেশা এরপর থেকেই তাকে পেয়ে বসে। প্রফেসরের বাড়ির যে ঘরটা খালি পড়েছিল, কয়েক মাসের মধ্যেই নানান পশু পক্ষীর কঙ্কাল দিয়ে সেটা ভরাট হয়ে গেল। হাড় সম্বন্ধে যা কিছু পড়ার তা পড়ে ফেলেছেন। পৃথিবীতে যত প্রাণী আছে তার সবের মধ্যেই যে একটা অস্থিগত সাদৃশ্য আছে তা জেনে একটা অদ্ভুত মনোভাব হয় প্রফেসরের। যাবতীয় প্রাণীর কঙ্কালের প্রতি একটা বিচিত্র আকর্ষণ তিনি অনুভব করতে থাকেন। একরকম চশমাটাও তিনি আবিষ্কার করেন, যার মধ্যে দিয়ে দেখলে জীবন্ত প্রাণীর রক্তমাংস না দেখে কেবল তার কঙ্কালটাই দেখতে পাওয়া যায়। এই হাড় থেকেই জাগে প্রত্নতত্ত্ব ও প্রাগৈতিহাসিক জানোয়ার সম্পর্কে কৌতূহল। অবশ্যই এই দুইয়ের মাঝখানে রয়েছেন শ্রীযুক্ত শ্রীরঙ্গম দেশিকাচার শেষাদ্রি আয়াঙ্গার, বা সংক্ষেপে মিস্টার আয়াঙ্গার। ব্যাঙ্গালোরবাসী অমায়িক যুবক ব্রাহ্মণ। প্রফেসরের সঙ্গে আলাপ উৎসৃত ধারে। বেশ লেগেছে তার ভদ্রলোকটিকে। গণিতজ্ঞ পণ্ডিত লোক, তাই কথা বলে বেশ আরাম পাওয়া যায়। মিস্টার আয়াঙ্গারের বাড়িতেই একদিন বিকেলে চা খেতে গিয়ে বৈঠকখানায় দেখলেন এক অতিকায় গোড়ালি, অর্থাৎ কোনো অতিকায় জানোয়ারের গোড়ালির হাড়। হাড়টা হাতে নিয়ে নাড়াচাড়া করেছেন দেখে ভদ্রলোক বলে উঠলেন, নীলগিরিতে এক বন্ধুর চা বাগানে ছুটিতে গিয়েছিলেন। কাছাকাছি পাহাড়ে রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন ওই হাড়টা তিনি পান। হাতি না গন্ডার সেটা কিন্তু তিনি জানেন না যে কিসের হাড়। প্রফেসর বললেন, ঠিক বুঝতে পারছি না। মনে মনে বললেন, তুমি গণিতজ্ঞ হতে পারো, কিন্তু অস্থিবিদ নও। এ হাড় হাতিরও নয়, গন্ডারেরও নয়। এ হাড় যে জানোয়ারের, সে জানোয়ারের অস্তিত্ব অন্তত কোটি বছর আগে পৃথিবী থেকে মুছে গেছে। হাড়টা ব্রন্টোসরাসের। এবং তখনই মনে মনে তিনি স্থির করেছিলেন, নীলগিরিতে একটা পাড়ি তাকে দিতেই হবে। সেই দিন থেকে তোড়জোড় শুরু করে 3 সপ্তাহ হলো প্রফেসর শঙ্কু এবং তার দলবল নীলগিরি পর্বতে এসে পৌঁছেছেন। আশ্চর্য সৌভাগ্যক্রমে প্রফেসররা আসার 4 দিন পরেই প্রাগৈতিহাসিক জানোয়ারের হাড়ের সন্ধান পেয়েছেন গুহার মধ্যে। টুকরো ইতস্তত ছড়ানো হাড় এক জায়গায় স্তূপ করে রাখতে বিস্তর বেগ পেতে হয়েছে। সত্যি বলতে কি, স্থানীয় টোডাদের সাহায্য ও সহানুভূতি না পেলে এ কাজে অগ্রসর হওয়া সম্ভব হতো না।
এ জানোয়ার প্রফেসরের অপরিচিত। শুধু প্রফেসর কেন, প্রাণীবিদ্যার জগতে এ জানোয়ারের পরিচয় কেউ জানে বলে তার অন্তত মনে হয় না। তিনি স্থির করেছেন আর 2-1 দিনের মধ্যেই ব্যাঙ্গালোরে প্রফেসরের আবিষ্কারের কথা জানিয়ে দেবেন। প্রফেসরের একার পক্ষে এ হাড় স্থানান্তরিত করা অসম্ভব। মাসখানেকের মধ্যেই কলকাতা কি মাদ্রাজের জাদুঘরে একটি নাম না জানা প্রাগৈতিহাসিক কঙ্কালের স্থান হলে মন্দ হবে না। ব্যাঙ্গালোর স্টেশনের ওয়েটিং রুমে বসে প্রফেসর ডায়েরি লিখছেন। গতকালের ঘটনার একটা যথার্থ বর্ণনা দেওয়া বৈজ্ঞানিকের চেয়ে সাহিত্যিকের পক্ষেই বোধহয় সহজ বেশি। অনেক আশ্চর্য অভিজ্ঞতা, অনেক বিপদ, অনেক বিভীষিকা জীবনে দাগ রেখে গেছে প্রফেসরের, কিন্তু এই ঘটনার যেন কোনো তুলনাই নেই। কাল বিকেল অবধি প্রফেসরের কাজ ছিল হাড়গুলোকে যথাসম্ভব পরিষ্কার করা। এই আদ্যিকালের ধুলো ঝাড়া কি আর এক নিমিষের কাজ? একটি অংশ পরিষ্কার করছেন এবং সেগুলো প্রফেসরের টোডা অ্যাসিস্ট্যান্টদের সাহায্যে যথাস্থানে বসাচ্ছেন। জন্তুর চেহারাটা যেন ক্রমশই স্পষ্ট হয়ে আসছে। সন্ধ্যা হবার মুখটাতে টোডারা বিদায় নিয়ে চলে গেছিল। প্রহ্লাদকে পাঠিয়েছিলেন সবজির সন্ধানে। প্রফেসর একা গুহার ভিতরে রয়েছেন। এবার পেট্রোম্যাক্সটা জ্বালাবার সময় হয়ে গেছে। গুহার বাইরের অশ্বত্থ গাছে পাখির কলরব থেমে গিয়ে চারিদিকে কেমন যেন একটা থমথমে ভাব। দেশলাইটা জ্বালাতে হঠাৎ যেন একটা খচমচ শব্দ শুনতে পেলেন। গিরগিটি বা গোসাপ জাতীয় কিছু হবে আর কি, কিন্তু টর্চের আলোতে কিছুই চোখে পড়ল না প্রফেসরের। পেট্রোম্যাক্সটা জ্বালিয়ে একটা চ্যাটালো পাথরের উপর রাখতেই গুহার ভিতরটা বেশ আলো হয়ে উঠল। সেই আলোয় হাড়গুলোর দিকে চোখ পড়তেই মনে হলো সেগুলো যেন অল্প অল্প কাঁপছে। কাঁপুনিটা অনুভব করতেই 3 বছর আগেকার শিমুল গাছের সেই স্মৃতি প্রফেসরের বুকের ভিতরটা কাঁপিয়ে দিল এবং তার চোখ চলে গেল গুহার মুখের দিকে। বাইরে অশ্বত্থ গাছের ডাল ধরে ঝুলে আছে সেই সাধু বাবা। তার বাঁ হাত পশ্চিম দিকে তোলা, ডান হাত বন বন করে ঘুরছে, দৃষ্টি বিস্ফারিত। পেট্রোম্যাক্সের আলোতে জল জল চোখ করে চেয়ে আছে প্রফেসরের দিকে। তারপরেই আরম্ভ হলো তীক্ষ্ণ ক্ষীণ স্বরে অতি দ্রুত লয়ে সেই অদ্ভুত অর্থহীন মন্ত্র উচ্চারণ। কোনো অদৃশ্য শক্তি যেন জোর করেই প্রফেসরের দৃষ্টি সাধুর দিক থেকে ঘুরিয়ে দিল ওই প্রাগৈতিহাসিক জানোয়ারের হাড়ের স্তূপের দিকে। হাড় এখন আর হাড় নেই, তার জায়গায় এক অদৃষ্টপূর্ব অতিকায় আদিম প্রাণী সাধু বাবার অলৌকিক শক্তির বলে পুনরুজ্জীবন প্রাপ্ত হচ্ছে। প্রফেসর এই বিপদেও হাতিয়ারের কথা ভুলে গিয়ে যে পাথরে বসেছিলেন সেই পাথরের মতোই বসে রইলেন। অন্তিমকালে ইষ্টনাম জপ করার চিন্তাও তার মাথায় আসেনি। এ কথা কেবলই মনে হয়েছিল যে এমন দৃশ্য দেখে মরার সৌভাগ্য আর বোধহয় কারো হয়নি। প্রাণের স্পন্দন আসার আগের মুহূর্ত পর্যন্ত প্রফেসর জানোয়ারটির আকৃতি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিলেন। এত পরিশ্রম করে অতীতের যে জানোয়ারের কঙ্কালের আবিষ্কারকর্তা এই প্রফেসর শঙ্কু, সেই কঙ্কাল পুনরুজ্জীবিত হয়ে কি শেষটায় প্রফেসরকেই ভক্ষণ করবে? গুহার বাইরে অশ্বত্থ গাছটার দিকে একটা দ্রুত দৃষ্টি দিয়ে বুঝলেন সাধু বাবার চোখে মুখে এক পৈশাচিক উল্লাসের ভাব। প্রফেসর এককালে তার বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে তার মন্ত্র অপহরণের চেষ্টা করেছিলেন এবং অনেক দূর সফলও হয়েছিলেন। সাধু বাবা আজ সেই অপমানের প্রতিশোধ নিতে উদ্যত। এক বিশাল গর্জন গুহার এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রতিধ্বনিত হয়ে প্রফেসরের রক্ত জল করে দিল। বুঝলেন জানোয়ারের দেহে প্রাণ এসেছে। ক্রমশ সেই পর্বত প্রমাণ দেহ তার পিছনের 2 পায়ে ভর করে উঠে দাঁড়ালো। একজোড়া জ্বলন্ত সবুজ চোখ কিছুক্ষণ পেট্রোম্যাক্সের দিকে চেয়ে রইল। তারপর জন্তুটা এগোতে শুরু করেছে। তার উত্তপ্ত নিঃশ্বাস প্রফেসর তার দেহে অনুভব করছেন।
একটা মৃদু অথচ গুরুগম্ভীর গর্জন ও লেজের দু একটা আঁচড়ানিতে অনুমান করলেন জানোয়ার কোনো কারণে বিচলিত, হয়তো বিক্ষুব্ধ। তারপর দেখলেন জানোয়ারের দৃষ্টি গিয়ে পড়ল গুহার বাইরে অশ্বত্থ গাছটার উপর, এবং পর মুহূর্তেই সে বিদ্যুৎ বেগে ছুটে গুহা থেকে বেরিয়ে গেল। এর পরের দৃশ্য প্রফেসরের জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। জানোয়ারটা সোজা গিয়ে অশ্বত্থ গাছের একটা ডাল ধরে পাতা সমেত সেটাকে মুখে পুরে দিল। আর সাধু বাবা, তার যে অন্তিম অবস্থা উপস্থিত সেটা কি তিনি অনুমান করতে পেরেছিলেন? আর তার মৃত্যুর ঠিক আগে যে তিনি তার শেষ ভেলকি দেখিয়ে যাবেন, সেটা কি প্রফেসর জানতেন? জানোয়ারটা যখন ডাল ধরে নাড়া দিচ্ছে তখনই লক্ষ্য করলেন যে সাধু বাবার প্রায় ডালচ্যুত হবার উপক্রম, কিন্তু সেই অবস্থাতেই তিনি তার বাঁ হাতটি পূর্ব দিকে তুলে ডান হাত বন বন করে ঘুরিয়ে আরেকটা কি মন্ত্র উচ্চারণ করছেন। মন্ত্র শেষ হবার সঙ্গে সঙ্গেই সাধু বাবা গাছ থেকে মাটিতে পড়লেন, এবং পর মুহূর্তেই সেই অতি কায় আদিম জানোয়ার মুখে এক গুচ্ছ অশ্বত্থ পাতা নিয়ে চতুর্দিক কাঁপিয়ে এক বিরাট আর্তনাদ করে কাত হয়ে পড়ল সাধু বাবার উপরেই। তারপর প্রফেসর দেখতে পেলেন এতদিন যা দেখেছেন তার বিপরীত জাদু। একটি আস্ত রক্ত মাংসের জানোয়ার চোখের সামনে আবার অস্থির স্তূপে রূপান্তরিত হলো। আর সেই বিরাট কঙ্কালের পাঁজরের ফাঁক দিয়ে দেখলেন এক নরকঙ্কাল। সাধু বাবার মৃতদেহ জানোয়ারের সঙ্গে সঙ্গেই কঙ্কালে পরিণত হয়েছে। আপনা থেকেই প্রফেসরের হৃদয়ের অন্তঃস্থল থেকে এক গভীর দীর্ঘশ্বাস উত্থিত হলো। রাখে কেষ্ট, মারে কে। এই জানোয়ার উদ্ভিদজীবী এবং পুনরুজ্জীবন লাভের পর মুহূর্তে সে অত্যন্ত ক্ষুধার্ত ছিল বলেই সামনে আর কিছু না পেয়ে অশ্বত্থ গাছের পাতায় ক্ষুধা নিবারণের চেষ্টা করেছে। মাংসাশী হলে জানোয়ার প্রথমে প্রফেসরকেই খেত, এবং তারপরেই সাধুবাবু উল্টো মন্ত্র উচ্চারণ করে জানোয়ারকে আবার অস্থিতে পরিণত করে, তার প্রতিহিংসাকে চরিতার্থ করে অন্য কোনো গাছে গিয়ে আশ্রয় নিতেন। একেই কি বলে হাড়ে হাড়ে অভিজ্ঞতা। প্রহ্লাদ চা এনেছে, ট্রেনও বুঝি এসে গেল। বন্ধুরা, আজ দুদিন ধরে তোমরা শুনলে প্রফেসর শঙ্কু ও হাড়। তাহলে অ্যাডভেঞ্চারে, ভয়ে, দুষ্টুমিতে আমাদের গল্পের আসন কিন্তু একেবারে জমে গেছে। আশিক চা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।